আসসালামু আলাইকুম। সিটিএইচ অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে খতিয়ানের মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদেরকে উপস্থাপন করব। তো খতিয়ান কি জন্য করি বা কি জন্য করা হয়ে থাকে সেটা একটু জানা দরকার, একটু জেনে নেই। যে প্রথম আমরা কি করি, লেনদেনগুলো জাবাদে অন্তর্ভুক্ত করি এবং জাবাদে কি করা হয়, খতিয়ানে স্থানান্তর করা হয়। এবং খতিয়ানে স্থানান্তর করার সময় আলাদা আলাদাভাবে শ্রেণী বিভাগ করে স্থানান্তর করা হয়। আমরা যখন সৃজনশীল বা খতিয়ান অঙ্কগুলো করেছিলাম তখন হয়তো খেয়াল করছি যে আলাদা আলাদা শিরোনাম, নগদান হিসাব, আগ্রগত হিসাব ব্যবহার করে আলাদা আলাদা শিরোনাম আমরা কি করছি, খতিয়ানে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো অন্তর্ভুক্ত করেছিলাম। এখন খেয়াল করে দেখি যে খতিয়ান মূলত কি জন্য করি সেটা আরেকটু বিস্তারিত বলি। যেমন ক্রয় জাবেদায় বাকিতে ক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়, নগদান বইতে নগদে ক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। এখন যদি আমাকে বলা হয় যে মোট ক্রয়ের পরিমাণ কত টাকা, তাহলে মোট ক্রয়ের পরিমাণ বের করতে হলে বাকিতে ক্রয় যা করা হয়েছে সবগুলো নিয়ে আসতে হবে এবং নগদে ক্রয় যা করা হয়েছে সবগুলো নিয়ে আসতে হবে। নগদে ক্রয় এবং বাকিতে ক্রয় সবগুলো একসাথে ক্রয় হচ্ছে মোট ক্রয়ের পরিমাণ। তো খতিয়ানের ব্যাপারটা হচ্ছে এটা, যখন আমি ক্রয় হিসাব করব এখানে সকল ক্রয়গুলো নিয়ে আসা হয়। তাহলে আমি সকল ক্রয় যদি নিয়ে আসতেছি আমার পক্ষে কি মোট ক্রয়ের পরিমাণ কত টাকা সেটা আমরা বের করতে পারি। তো এভাবে করে মোট ক্রয়ের পরিমাণ কত টাকা, মোট দেনাদারের পরিমাণ কত টাকা, মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা, এটা নির্ণয় করার জন্য খতিয়ান করা হয়ে থাকে। সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা, খতিয়ান শব্দটি আসলো কিভাবে, কি থেকে উৎপত্তি? ইংরেজি লেজ শব্দ, লেজ শব্দের অর্থ হচ্ছে তাক। আমরা ঘরের জিনিসপত্র তাকে সাজিয়ে রাখি, কি জন্য সাজানো হয়? সৌন্দর্য জিনিসটার জন্য বজায় থাকে, পাশাপাশি আমার প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজে যেন ওখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারি, এই জন্য কি করা হয়, বাসায় তাক ব্যবহার করা হয়। ঠিক একই রকম হিসাব বিজ্ঞানের একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে খেয়াল করে দেখে যে অনেক লেনদেন সংগৃহীত হয় এবং এই লেনদেনগুলো আলাদা আলাদা শিরোনামে, নগদান হিসাব, আগ্রগত হিসাব, ক্রয় হিসাব, এগুলো আলাদা আলাদা শিরোনামে কি করা হয়, হিসাবভুক্ত করা হয়। যেখান থেকে আমি সহজে বুঝতে পারি যে মোট ক্রয়ের পরিমাণ কত টাকা, মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা, এভাবে করে যে কোনো তথ্য আমি খুব সহজে নিয়ে আসতে পারি। তো ইংরেজি লেজ শব্দ থেকে লেজার শব্দটির উৎপত্তি। লেজার অর্থ হচ্ছে বাংলা খতিয়ান। তাহলে খতিয়ান কাকে বলে? যে বইতে কারবারি লেনদেনগুলো শ্রেণী বিভাগ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলা হয়। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, শ্রেণী বিভাগ করে প্রতিটা হিসাবে আলাদা আলাদা শিরোনাম থাকবে, স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলা হয়। নগদান হিসাব, দেনাদার হিসাব, ক্রয় হিসাব, এরকম বিভিন্ন হিসাব থাকতে পারে। তো আমরা অতীতে যে ক্লাসগুলো করেছিলাম একটু খেয়াল করে দেখি যে এই খতিয়ানের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। আমরা বৈশিষ্ট্য সম্পর্কে আজকে একটু আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে পারে। আমরা প্রথমে খেয়াল করে দেখি, একটা শিরোনাম থাকবে, যেমন নগদান হিসাব, আগ্রগত হিসাব, এরকম একটা শিরোনাম থাকবে। এরপরে হচ্ছে আমরা যে কোনো একটা পদ্ধতি, টিসক হোক বা চলমান জেসক হোক, টিসক হোক বা চলমান জেসক হোক, যে কোনো একটা পদ্ধতিতে আমরা ঘর এঁকে আমরা খতিয়ান করব। এরপর হচ্ছে ব্যালেন্স নির্ণয় করব। এভাবে করে মোট 5টি বৈশিষ্ট্য আছে। এরপর আসছে গুরুত্ব। খতিয়ানের গুরুত্বটা সর্বাধিক, খতিয়ানের গুরুত্বটা হচ্ছে সর্বাধিক। এখানে কি করা হয়, হিসাবগুলো স্থায়ীভাবে লেখা হয়, এখানে স্থায়ীভাবে লেখা হয়। ফলে কি সম্পদ কত টাকা থাকে, দায় কত টাকা, আয় কত টাকা, ব্যয় কত টাকা, মালিকানা সত্ত্ব কত টাকা, যে কোনো তথ্য আমি খতিয়ান থেকে জানতে পারি। এই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। এবার আসি জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য কি। আমরা লেনদেনগুলো যখন নিশ্চিন্ত করি যে এগুলো আমাদের লেনদেন, তখন লেনদেনগুলো কি করি, আমরা প্রাথমিকভাবে জাবেদা অন্তর্ভুক্ত করি। তবে জাবেদা করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়, এটা হচ্ছে ঐচ্ছিক একটা বিষয়। এর জন্য জাবেদাকে প্রাথমিক বই বা সহায়ক বই বলা হয়। খতিয়ান
জাবেদা থেকে খতিয়ান লেনদেনগুলোর যে হিসাবগুলো আছে হিসাবগুলো খতিয়ানে স্থানান্তর করা হয়। এই জন্য এই খতিয়ানকে বলা হয় স্থায়ী বই বা পাকা বই বলা হয়। আর এই জন্য বলা হয় কারণ খতিয়ান থেকে রেয়ামিল করা হয়, রেয়ামিল থেকে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। এই জন্য খতিয়ানকে পাকা বই বা স্থায়ী বই হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এখন এই যে তিনটা বিষয়গুলোর ভিত্তি করে দেখি কিছু বিষয় আমরা পেলাম। জাবেদা থেকে কি করা হয়? জাবেদা থেকে খতিয়ান করা হয়, খতিয়ান থেকে রেয়ামিল করা হয়, রেয়ামিল থেকে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। তো জাবেদাকে কি বলা হয়? প্রাথমিক বই বা সহায়ক বই। আর এটা নির্ণয় করা কি ঐচ্ছিক, আমি করতে পারি নাও করতে পারি, কারণ জাবেদা ছাড়াও কি খতিয়ান করা সম্ভব। আমি মনে মনে জাবেদা করে নিতে পারি, এরপর আমি খতিয়ান করতে পারি, কোনো সমস্যা নেই। আর খতিয়ানকে বলা হয় স্থায়ী বই, পাকা বই আর সকল বইয়ের রাজা বলা হয়। আর স্থায়ী বলা হয় কি জন্য? কারণ এখান থেকে মোট ক্রয় অর্থাৎ মোট ব্যয় পরিমাণ বের করা সম্ভব, মোট আয় বের করা সম্ভব, মোট সম্পদ বের করা সম্ভব, মোট দায় বের করা সম্ভব, আর্থিক অবস্থা বের করা সম্ভব। এই জন্য এটাকে বলা হয় স্থায়ী বা পাকা বই। আর এটি তৈরি করা অবশ্যই বাধ্যতামূলক, এটা খেয়াল রাখতে হবে। তাহলে জাবেদা তৈরি করা হচ্ছে ঐচ্ছিক, আমি করতে পারি না করতে পারি। আর খতিয়ান ব্যাপারটা হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক। রেয়ামিল থেকে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানে যে উদ্ধৃত থাকে, খতিয়ানের যে উদ্ধৃত থাকে এগুলো থেকে কি করা হয়? গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। গাণিতিক শুদ্ধতা বলতে কি? আমি জাবেদা করলাম, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করলাম, এখন এই ডেবিট গুলো এবং ক্রেডিট গুলো সমান আছে কিনা। কারণ আমরা সবসময় কি জানি, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ সর্বদা কি হবে? সমান হবে। ডেবিট ও ক্রেডিট পক্ষ যদি সমান হয় তাহলে কি হলো? আমাদের জাবেদাগুলো সঠিক হয়েছে এবং খতিয়ানগুলো কি হয়েছে? সঠিক হয়েছে। এইভাবে করে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেয়ামিল করা হয়। এই রেয়ামিল থেকে আবার কি করা হয়? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। আর্থিক ফলাফল বলতে প্রতিষ্ঠান লাভ হলো কত টাকা বা ক্ষতি হলো কত টাকা, আর আর্থিক অবস্থা বলতে প্রতিষ্ঠানের মোট সম্পদ কত টাকা আছে, মোট দায় কত টাকা আছে। তাহলে এখানে যেহেতু আমরা খতিয়ান সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে খতিয়ান দিয়ে কি বলা হয়? স্থায়ী বই বা পাকা বই আর সকল বইয়ের রাজা। কারণ এর উপর ভিত্তি করে রেয়ামিল করা হয়, রেয়ামিলের উপর ভিত্তি করে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। আচ্ছা, এখন খতিয়ান করার জন্য আমাদের দুই ধরনের ছক আছে। একটা হচ্ছে টি ছক বা সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে চলমান জের ছক বা আধুনিক পদ্ধতি। আর এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এটার ব্যালেন্সটা সময়ের শেষে নির্ণয় করা হয়। তোমরা অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল করছো যে আমরা মাস শেষে খতিয়ানের যে অংশগুলো ছিল আমরা মাস শেষে কি করছি? ব্যালেন্স শিটই বের করছি। আর আধুনিক পদ্ধতি বা চলমান জের ছক যে কোনো সময় 10 তারিখ হলে 10 তারিখ, 8 তারিখ হলে 8 তারিখ, 12 তারিখ হলে 12 তারিখ, অর্থাৎ যে কোনো তারিখেরটা ওই তারিখে আমরা কি করতে পারি? ব্যালেন্স কত টাকা আছে সেটা নির্ণয় করতে পারি। তো নবদান হিসাব একটা খতিয়ানের একটা ছক দেওয়া হয়েছে এখানে ত্রিছকের। এটা ডেবিট দিকে 4টা ঘর, 1 2 3 4। আবার একই রকম ভাবে ক্রেডিট দিকেও 4টা ঘর। তোমাকে প্রশ্ন করতে পারে যে খতিয়ানের ডেবিট দিকে কয়টা ঘর আছে? ডেবিট দিকে 4টা, ক্রেডিট দিকেও 4টা, তাহলে মোট কয়টা ঘর আছে? 8টা ঘর আছে। আর জাবেদার সময় আমরা খতিয়ান পৃষ্ঠা লিখি, আর খতিয়ানের সময় কি লিখবো? জাবেদা পৃষ্ঠা লিখবো। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। চলমান জের ছক, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর জেরের ক্ষেত্রে ডেবিট জের আর আরেকটা হচ্ছে ক্রেডিট জের। এখন খেয়াল করে দেখি টাকা কয়টা আছে? ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আবার ডেবিট টাকা, ক্রেডিট টাকা। কয়টা টাকা ঘর আছে? 4টা টাকা ঘর আছে। এই জন্য এই চলমান জের ছক বা আধুনিক পদ্ধতিতে যে ছকটা আছে সেটাকে 4 ঘরা খতিয়ান বলা হয়। এটাকে কি বলে? 4 ঘরা খতিয়ান বলা হয়। এখন খেয়াল করি আমরা ব্যালেন্স নির্ণয় করব কিভাবে। মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে উদ্ধৃত বা জের বলা হয়। আমরা অঙ্ক করার সময় খেয়াল করছি 20 টাকা কি করছি? দুই পাশে লিখছি।
বেশি টাকা দুই পাশে লিখছি, যদি ডেবিট দিয়ে কম হচ্ছে সেটাকে ব্যালেন্স শিটে লিখছি, ক্রেডিট দিয়ে কম হলে সেটাকে ব্যালেন্স শিটে লিখছি। এরপরে আমরা কি করছি, সিডি কে বিডি করছি তার বিপরীত পাশে। অঙ্কগুলো করার সময় আমি এগুলো করেছিলাম। আজকে যে বিষয়টা ছিল যে এটাকে কি বলা হয়, চার ঘর খতিয়ান বলা হয়। আর অঙ্কের ক্ষেত্রে যদি সমস্যা থাকে তোমরা অঙ্কের ক্লাসগুলো দেখে নিবা কষ্ট করে। আচ্ছা, খতিয়ান প্রস্তুত করার সময় প্রথমে আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে পোস্টিং। খতিয়ান প্রস্তুত করার সময় দুইটা কাজ করতে হয়। প্রথম হচ্ছে পোস্টিং। পোস্টিং বলতে কি, নগদান হিসাবে সব নগদগুলো আমরা ওখানে নিয়ে যাব, দেনাদার হিসাবে বলে সব দেনাদারগুলো আমরা ওখানে নিয়ে যাব, এটাকে বলা হয় পোস্টিং। এরপর হচ্ছে ব্যালেন্সিং নির্ণয় বা উদ্ধৃত নির্ণয়। এরপর আমরা ব্যালেন্স নির্ণয় করব যে কত টাকা আমার হাতে আছে, দেনাদার হোক বা বিক্রয় হোক, কত টাকা আছে, কত টাকা আমার কাছ থেকে পাবে, এটা হচ্ছে ব্যালেন্স নির্ণয় করা। তাহলে খতিয়ান প্রস্তুতের সময় প্রথম কাজ কি, পোস্টিং করা। অর্থাৎ প্রথমে সব যে হিসাব করব ওই হিসাবের সাথে সংশ্লিষ্ট সব হিসাবগুলো এখানে নিয়ে আসবো। আর দ্বিতীয় কাজ হচ্ছে ব্যালেন্সিং অফ উদ্ধৃত নির্ণয় করা। আচ্ছা, পরবর্তী আসি আমরা এবার। খতিয়ানের আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি, যেমন দেনাদার, পাওনাদার, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, এগুলো তো সব সাধারণ। এখন এখানে দেনাদার হিসাব বলতে দেনাদার বৃন্দকে বোঝানো হয়, পাওনাদার বলতে পাওনাদার বৃন্দকে বোঝানো হয়, বিষয়টা খেয়াল করতে হবে। অর্থাৎ সকল দেনাদার, পাওনাদার বলতে সকল পাওনাদার, দেনাদার বলতে সকল দেনাদার, পাওনাদার বলতে সকল পাওনাদার, নগদান হিসাব সব নগদ। ঠিক আছে, এই যে এই সবগুলো একসাথে হচ্ছে সেটা হচ্ছে সাধারণ। এখন ক এবং খ দুইজন দেনাদার আছে, এগুলো একসাথে করে আমরা যখন অন্তর্ভুক্ত করব সেটা হচ্ছে সাধারণ। যেমন দুজন মিলে আমার কাছ থেকে, দুজনের কাছ থেকে আমি 20,000 টাকা পাবো, দুজনের কাছ থেকে কত টাকা পাবো, 20,000 টাকা পাবো। একসাথে করা এটা হচ্ছে সাধারণ খতিয়ান। আর আলাদা আলাদা করে, যেমন মনে করো কয়ের কাছ থেকে আমি পাবো 12,000 টাকা, ক্ষয়ের কাছ থেকে পাবো আমি 8,000 টাকা। এইভাবে করে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে প্রতি দেনাদার বা প্রতি পাওনাদারের নিকট কত টাকা দেনা বা কত টাকা পাওনা আলাদা আলাদাভাবে নির্ণয় করা হলে সেটা হচ্ছে সহকারী। আর যদি একসাথে হয় সেটা হচ্ছে সাধারণ। আচ্ছা, এই দেনাদার ও পাওনাদারকে শুধুমাত্র এই দেনাদার ও পাওনাদার এই দুইটার জন্যই আমাকে সহকারী খতিয়ান করতে হয়, অন্য কোনো ক্ষেত্রে না। এই দেনাদার ও পাওনাদারকে বলা হয় মূল খতিয়ান। দেনাদার পাওনাদারকে কি বলা হয়, মূল খতিয়ান বলা হয়, এটা খেয়াল রাখবে। আর সহকারী খতিয়ান হচ্ছে সাবসিডিয়ারি খতিয়ান, সাবসিডিয়ারি খতিয়ান। এই হলো খতিয়ানের বিষয়টা ছিল। আচ্ছা, পরবর্তী বিষয় একটু খেয়াল করি। যেমন আমাকে প্রশ্ন করা হতে পারে, যেমন মনে করো আসবাবপত্র, এটা কি হিসাব, সম্পদ। আসবাবপত্র কোন ব্যালেন্স নির্দিষ্ট করে, ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স। ক্রয় হিসাব, এটা কোন ব্যালেন্স নির্দেশ করে, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। পাওনাদার একটা হিসাব, পাওনাদার কোন ব্যালেন্স নির্ণয় করে। এইভাবে করে তোমাদের খতিয়ানে কিছু এমসিকিউ থাকতে পারে। এখন যদি বলা থাকে যে আসবাবপত্র কোন হিসাব, সম্পদ হিসাব, কোন ব্যালেন্স নির্দেশ করে, তাহলে বলবো যেহেতু সম্পদ, এটা কোন ব্যালেন্স নির্দেশ করে, ডেবিট ব্যালেন্স। আবার পাওনাদার দায়, এটা কোন ব্যালেন্স নির্দেশ করে, ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। তাহলে ডেবিট ব্যালেন্স নির্দিষ্ট করে কি, সম্পদ আর ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্স গুলো কি, দায়, আয়, মালিকানা সত্ত্ব। দায়, আয়, মালিকানা সত্ত্ব, তিনটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। বিক্রয় কোন ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, কারণ এটা হচ্ছে আয়। ক্রয় কোন ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, কারণ এটা হচ্ছে ব্যয়। এইভাবে করে আমরা এই হিসাবের যে দুইটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী কোনটা কোন ব্যালেন্স নির্দিষ্ট করে সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, এরপর আসলে আমরা যে পাশে কম থাকে সে পাশে আমরা সিডি লিখি, যে পাশে কম থাকে সিডি লেখার পরে বিপরীত পাশে আমরা কি লিখি, বিডি লিখি। কারণ এই সিডি এর পূর্ণরূপ কি, এর বাংলা অর্থ কি, বিডি এর পূর্ণরূপ কি, এর বাংলা অর্থ কি একটু জেনে নেই। সিডি এগুলো বহু নির্বাচনী ক্ষেত্রে আসছে এবং অর্থ সহকারে একটু জেনে নিবে। সিডি ক্যারি ডাউন, নিচে নিত বা স্থানান্তরিত হবে। আমরা কিন্তু নিচে নিয়ে আসি, সিডিটা কোথায় নিয়ে আসি, যে পাশে সিডি হয় তার বিপরীত পাশে বিডি লিখি। কোথায় লিখি, নিচে লিখি, এজন্য লিখতে হয় নিচে
নিত। বিডি বোরোড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ, তোমরা সিবির পরিবর্তে সিএফ লিখতে পারবে, ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত। আবার বিডির পরিবর্তে বিএফ লেখা যাবে, বোরোড ফরওয়ার্ড, পিছন থেকে আনিত। তো যতটুকু দেওয়া আছে, এখানে অনেক দেওয়া আছে, তোমরা বাসায় এতটুকু প্র্যাকটিস করো। আর সাথে সাথে যে আমাদের সৃজনশীল অঙ্কগুলো করানো হয়েছে ওগুলো একটু প্র্যাকটিস করো, আর সাথে মৌলিক বিষয়গুলো একটু নিজেরা বাসায় আরেকটু দেখবে, আরেকটু পড়বে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। আর এরপরে তোমরা নিজ দায়িত্বে বহু রচনাগুলি পড়ে ফেলবে। আর এ পর্যন্ত আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।